নিস, কান, মোনাকো এবং মন্টে কার্লো। লাজুর উপকূলের এই শহরের নামগুলো সবই ধনদৌলত, গ্ল্যামার এবং রূপকথার সৌন্দর্যে ভরা। এক কথায় এটি একটি স্বপ্ন। আর আমি ফ্রান্সে গেলাম সেই সুখী মানুষেরা দেখতে যাদের এই স্বপ্নটি সত্যি হয়েছে। প্রথমেই আমরা জানব এখানে মানুষ কত টাকা উপার্জন করে এবং কিভাবে তারা বিনামূল্যে আবাসন পেতে, খাদ্য পেতে এবং এমনকি ট্রেনে যাতায়াত করতে সক্ষম হয়। এবং এটি 4-5 পর্যন্ত পৌঁছেছিল। এখানে তারা ট্রেনে প্যারিস পর্যন্ত যায় বিনামূল্যে। এটি চুরি করিন। আমরা জানব কান্নের রুশভাষী এলাকা কেমন, রাতে নিশে হাঁটা কতটা বিপজ্জনক। আমাদের এখানে এমনকি অ্যাপার্ট হোটেলে কাজ করা পরিচারিকারা সবাই রুশ ভাষায় কথা বলে। আচ্ছা, এটা রাশিয়ান মায়ামির মতো। আমরা আলোচনা করব ফ্রান্সের সবকিছু কতটা দামি এবং কিভাবে রুশভাষীরা একদিনের মধ্যে মোনাকোতে চাকরি পেতে পারে। এমনকি গরিব মানুষরাও রেড কার্পেটে হাঁটে। আমি কাজ করতে যাচ্ছি, আমি উপার্জন করতে যাচ্ছি এবং সবকিছু খুব ভালোভাবে মিলে গেছে। একই সময় আমি চেষ্টা করব বুঝতে মিশে এত গৃহহীন কেন। আর আমি একজন বেলারুশিয়ানের সাথে কথা বলবো। গৃহহীন ও 3 কেজি ওজন কমিয়েছেন। এটি নার্ভের ব্যাপার, রাস্তার জীবন। মার খেয়েছি যে আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম রক্তে। সোফা যা ফেলে দেওয়া হয়েছে এবং আমি সেই সোফার ম্যাট্রেস দিয়ে নিজেকে ঢেকে নিয়েছিলাম এবং ঘুমিয়েছিলাম। আরও আমি স্থানীয় পরিবহনের সাথে খুব কষ্ট পাব। আমি নিচের শরিকতে ইঁদুরদের সাথে রাতের খাবার খাব এবং জানবো আজ আমাদের যুবকরা কি করছে। আর সেখানে তোমরা মাদক দ্রব্য নিয়ে কি করছো? হ্যাঁ, এই পর্বে আরো অনেক কিছু থাকবে, তাই ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। চলুন শুরু করি। তুমি কি ভাবছো আমি আজ সকালে 6:30টায় হঠাৎ করে উঠে পড়লাম আর এখন ট্রেনের দিকে যাচ্ছি? না, এটা শুধু সকাল। এটাই একমাত্র সময় যখন বাইরে শান্তিপূর্ণভাবে কন্টেন্ট শুট করা যায়। এটি আমি ভোরবেলা ট্রেনে নিচে যাচ্ছি। এখানে আমার জন্য মাত্র একটি স্টপ। ফ্রান্সের লাজুর উপকূল 300 কিলোমিটার জুড়ে ভূমধ্যসাগরের পাশে বিস্তৃত এবং এটিকে কখনো কখনো ফরাসি রিভিয়েরা বলা হয়। এখানে দীর্ঘ সৈকতের মৌসুম, উষ্ণ শীত এবং খুব সুন্দর। নিসা হলো লাজুর উপকূলের সবচেয়ে বড় শহর। সবচেয়ে বেশি অভিবাসী আছে। প্রথমে দেখতে এসেছি আমাদের লোকেরা কেমন থাকে। আরও থাকবে মোনাকো, মেন্টেন, ভিলফ্রাঞ্চ এবং বলি, কিন্তু একটু পরে। প্রথমত চমৎকার। এখানে প্রমেনাদ বলা হয়। সকাল 8টা নিশে সবাই ইতিমধ্যেই গরম অনুভব করছে, সবাই সাঁতার কাটছে, মানুষ শাওয়ার নিচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। সকাল 8টা। আমাদের সময় সবাই কাজের দিকে ছুটছে, সবাই রিল্যাক্স করছে। এমনকি যারা কাজ করতে বাধ্য, সেই লোকটি 1 মিনিট ধরে ধীরে সুস্থে একই জায়গা রং করছে। সকালে ক্যাফেগুলোতে ইতিমধ্যেই অনেক মানুষ থাকে, এমনকি সাধারণ আবাসিক এলাকাতেও। যেখানে আমি ইউক্রেনের একটি মেয়ের সাথে কথা বলতে এসেছি, এখানে দেখা যাচ্ছে সাধারণ শ্রমিকরা তাদের সকালে কফি পান করছে, যারা কঠিন দিনের আগে একটু আনন্দ নিচ্ছে। এই লোকটি আসলে লটারিতে জিততে এবং আর কাজ না করতে আশা হারাচ্ছে না। এটি নাস্তিয়া, তার বাস করছে সেটি পছন্দ, কিন্তু সে খার্কিভকে বেশি পরিষ্কার শহর হিসেবে মনে করে। কিন্তু সন্ধ্যায় গুন্ডারা দাঁড়িয়ে থাকে। এখানে এমন ক্যাফেগুলো তেমন ভালো নয়। নাস্তিয়া একজন রসায়নবিদ এবং সে হোস্টেলে থাকে। সত্যি বলতে এটি আমাদের পুরনো হোস্টেলগুলোর থেকে অনেক ভিন্ন। কমন এরিয়া। নাস্তিয়ার প্রতিবেশীদের মধ্যে শুধু ছাত্রই নয়, বরং শিক্ষক এবং পিএইচডি ছাত্ররা তাদের পরিবার নিয়ে থাকে। এটি বলা হয় ওয়েলকাম সেন্টার। এটি ছাত্রদের, পিএইচডি ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মীদের জন্য নির্ধারিত। এটি 1 মাসের জন্য দেওয়া হয় নতুন আগত বিদেশি ছাত্রদের জন্য, যারা অন্য শহর থেকে এসেছে। বিদেশি, বিনামূল্যে নয়। প্রথম মাস বিনামূল্যে ছিল। এখন আমি প্রকৌশলী পড়াশোনা করছি। ছাত্রদের দামে লাভজনক, কিন্তু আমি পড়াশোনা করছি, শিখছি। এখানে ছাত্রদের দামে খুবই লাভজনক। নাস্তিয়া 400 ইউরো দিচ্ছে।
মধ্য শহরের কাছে থাকার জন্য এটা সস্তা। ভিতরে একটি রান্নাঘর, গরমের সাথে লড়াই করার জন্য একটি পাখা আছে। কিন্তু শীঘ্রই তাকে চলে যেতে বলা হবে এবং সে আগে 650 ইউরো দামের একটি অ্যাপার্টমেন্ট দেখেছে। হ্যাঁ, আমি এখানে একা থাকি। আলহামদুলিল্লাহ, এটি একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট। ছোট রান্নাঘর আমার জন্য যথেষ্ট। টেবিল, বিছানা, মোটামুটি সবকিছুই যা জীবনের জন্য প্রয়োজনীয় আছে। আমি এই পাখাটি নিজে কিনেছি। এখানে আমার অনেক ফুল ছিল, কিন্তু কেউই এই গরমে বাঁচতে পারেনি। খুব গরম। আমিও তো যাব। তো এটা সময়ের ব্যাপার। সপ্তাহান্তে আমি সকালে প্রথমার্ধে সব সময় চেষ্টা করি কোথাও সৈকতে চলে যেতে, কারণ সূর্য ঠিক জানালায় আলো ফেলছে। যখন জেনিটের উপরে চলে যায় তখন একটু সহজ হয়। এখানে নিচে আমার প্রাক্তন সহকর্মীরা কাজ করছেন এবং যখন এখানে একটি চাকরির সুযোগ এল, আমাকে লিখেছিল, আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি রেজুমে পাঠিয়েছিলাম, সাক্ষাৎকার দিয়েছিলাম এবং এখন আমি এখানে ইনস্টিটিউটে একজন রসায়নবিদ হিসেবে কাজ করছি। মানে আমি যুদ্ধ থেকে পালিয়ে এসে এখানে কাজ খুঁজতে আসিনি। আমি জানতাম আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমি এখানে কি করতে যাচ্ছি। যদি যুদ্ধ না হতো আমি চলে যেতাম না, কারণ ঠিক সেই দিনই ঘটেছিল যখন আমি জানতে পারলাম আমাদের বাড়িটি ভেঙে গেছে। মানে বাবা মায়ের কাছে কিছুই রইল না আমার কাছে। মানে ডনবাসে নাস্তা 2 বার যুদ্ধ থেকে পালিয়েছে এবং এখন সে লুগানস্ক অঞ্চলে তার বাড়ির কথা বলছে, যেখান থেকে সে 2014 সালে চলে গিয়েছিল। ফ্রান্সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মোট অ্যাডবিল। বুঝতে পারলাম মিসের সবচেয়ে সুন্দর জায়গায় এসে পড়েছি। এমনকি বুঝতে পারিনি আমি কোথায় যাচ্ছি। যখন আমি উড়ে আসছিলাম আমি শক্ত হয়ে গিয়েছিলাম। জানালায় সমুদ্র, পর্বত দেখলাম। এটা কত সুন্দর জায়গা। আমার লক্ষ্য ছিল কাজ করা। আমি কাজ করতে যাচ্ছি, উপার্জন করতে যাচ্ছি এবং সবকিছু বোনাসের মতো খুব ভালোভাবে মিলে গেছে। তোমার কত বেতন? প্রায় 1750 ইউরো এর কাছাকাছি। 400 বাড়ির ভাড়ায় চলে যায় আর 1350 তুমি হয়তো ভালোভাবেই সঞ্চয় করছো। আমি সঞ্চয় করছি, আমি পরিবারের সাহায্য করার চেষ্টা করছি। ফিরে যাওয়ার জায়গা নেই, আমি ফিরে যেতে চাই, কারণ ইয়ারে অবশ্যই আদর্শ। খার্কিভ আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর। এটি সুন্দর, এটি আধুনিক, এটি পরিষ্কার মিসের তুলনায়। মিসে কাজ করা সহজ নয় যখন চারপাশে সবাই ছুটি কাটাচ্ছে। আমার এমন অনুভূতি হচ্ছিল যেন শুধু আমরা ইনস্টিটিউটে কাজ করছি আর পুরো শহরটা একদম পরিষ্কার। এটা এমনকি লক্ষণীয় যদি খার্কিভে সকালে পিক আওয়ার হয়, সবাই দৌড়াচ্ছে। এখানে সবাই খুব আরামদায়ক, শান্ত, আর তুমি দৌড়াচ্ছ। সবাই দাঁড়িয়ে আছে আর তুমি দৌড়াচ্ছ। নাস্তিয়ার শরণার্থী হিসেবে সুবিধা আছে, যেমন পরিবহনে 5 ছাড়। বাকি সবকিছুর জন্য তার খুব বেশি খরচ হয় না, যদিও সে তেমন বেশি সঞ্চয় করে না। এক সপ্তাহের জন্য মুদি 50 ইউরো। আমি বলতে পারি না যে আমি খুব বেশি সঞ্চয় করছি। আমি চেষ্টা করি এমন কিছু বেছে নিতে যা কম বেশি উপকারী, যদিও এখন আমার কাছে একটি নুটেল্লার জার আছে। আমি বলতে পারি না যে আমি খুব বেশি হিসাব করি, গুনতে পারি। ইউক্রেনের গ্রিভনার দামগুলো ভালো না। নিসের কেন্দ্রে একটি বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে আর তার উপরে একটি পার্ক তৈরি করা হয়েছে। এটি শহরটি প্রথমবার দেখার জন্য খুবই দারুণ একটি স্থান। লিফটে উঠা যায়, যার শাফটটি সোজা পাথরের মধ্যে খোঁড়া, কিন্তু খুব বড় লাইন। আমি আসলে বলতে পারি না যে আমি সিঁড়ি দিয়ে উঠতে পছন্দ করি, কিন্তু এই টাওয়ার থেকে নিচের সবচেয়ে পরিচিত দৃশ্য দেখা যায়। সেখানে একটা ছবি তুলতে হবে। এখান থেকে এই ছবির মাধ্যমে বোঝা যায় 1979 সালে এই স্থান থেকে নিস কেমন দেখাত। বদলেছে, কিন্তু মৌলিকভাবে নয়। বুঝতে পারছি না। হাসপাতালে আহতরা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, এবং মাঠগুলো একটু নির্মাণ করা হয়েছে। পোর্টের পাশে ইয়ট এবং পর্যটকদের নিয়ে লাইনারের সারি। এছাড়াও নিসের ঐতিহাসিক ঐতিহ্যের একটি পোস্টার আছে যেখানে রুশ গির্জাও রয়েছে। এখানে আমি আনির সাথে দেখা করি। সে 5 বছর আগে তার বাবা মায়ের সাথে মস্কোর উপকণ্ঠ থেকে এসেছে। তুমি এখানে কিভাবে মানিয়ে নিয়েছ? 2008 সালে যখন তুমি কিশোরী ছিলে, তখন কি কিছু মনে আছে? সেই সময় থেকে আমি ফরাসি ভাষা শিখতে চাইনি। আমি ফরাসিদের সাথে কথা বলতে চাইতাম না। আমি বাড়িতে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু তাড়াতাড়ি আনি একজন ফরাসি হিসেবে অনুভব শুরু করলো। সে এখানে স্কুল এবং বিশ্ববিদ্যালয় শেষ করেছে এবং সময় একবারও রাশিয়ায় যায়নি। যা আমি অভ্যস্ত ছিলাম তা নয়। আমি ফ্রান্সে এই জিন্সটি পেয়েছি।
সাধারণত সুযোগগুলো এই মুহূর্তের আনন্দের সংস্কৃতি কিছু একটা ঘূর্ণন ছিল আমার মতে তুমি দিয়েছিলে 2008 সালে আর কিছু নেই। হ্যাঁ, আর কিছু নেই, কারণ তাহলে আসলে কিছুই না। মানে তুমি এখন আমাকে বলছো তুমি মলদোভায় যেতে চাচ্ছ? হ্যাঁ, রাশিয়ায় নয়। আচ্ছা, সেখানে আমি মলদোভায় যাচ্ছি, ঠিক আছে। তাহলে তুমি কি বেশি ফরাসি না রাশিয়ান? ফ্রান্সে আমি রাশিয়ার চেয়ে বেশি সময় বসবাস করেছি, তাহলে এখন রাশিয়া তোমার জন্য কি? তবে তবুও কিছুটা সময় বাকি আছে। যাই হোক, এটা তো আমার শৈশব। আমি জার্মানিতে বাস করতাম, আর যখন আমি ফিরে এলাম তখন এমন একটা জানো এক ধরনের নিঃশ্বাস। সব আমি বাড়ি যাচ্ছি, দারুণ খাবার নিয়ে, স্বাভাবিকভাবেই পরিবেশ নিয়ে, কারণ তুমি ঘুরে বেড়াচ্ছ, মানুষ তোমার দিকে হাসছে কারণ ছাড়াই। ফরাসি অর্থনৈতিক শিক্ষা থাকায় সে এখানে কাজ সহজেই পেয়ে গেল। আমি এখানে বন্দরে কাজ করছি, পাঠাচ্ছি ফ্রান্সে তাদের ট্যাক্স এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে। কোম্পানির ক্লায়েন্টরা মূলত আমেরিকান ইয়েট মালিকরা। সিআইএস থেকে ধনী লোকেরা মোনাকো পছন্দ করে। এছাড়া নিসে ইয়েট বাঁধার জন্য আপনাকে ঘন্টায় 2 ইউরো দিয়ে বিনামূল্যে পার্কিং করতে হবে। এটা খুবই দামি। তাহলে আমাদের এখানে মূলত আমেরিকানরাই আছে। বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু আমাদের এখানে আমেরিকানরাই। মোনাকো বরং রাশিয়ান, কিন্তু আমাদের এখানে আমেরিকানরা। তারা কত টাকা দেয়? অনেক। উদাহরণস্বরূপ তোমার প্রায় একটা ধারণা ছিল মাঝারি ইয়েটের জন্য দিনে 1,000 ইউরো লাগে। কোন জন্য? একদিনে দিতে। আর দিনে? হ্যাঁ, তারা খুব বেশি টাকা খরচ করতে পারে। ভাবো তো, সেখানে প্রতি সপ্তাহে 300,000 ইউরোর মতো টাকা ঘুরছে। আজ অ্যানির কাজের দিন ছিল, কিন্তু কোম্পানি তাকে হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছে। সাধারণভাবে সে ফ্রান্সকে কাজের দিক থেকে সবচেয়ে আরামদায়ক দেশ মনে করে। একটা পরিসংখ্যান আছে যে ফরাসিরা তারা সেখানে কাজ করে। আমার কাছে এটা, কিন্তু তারা প্রতি ঘন্টায় অনেক বেশি উৎপাদনশীল। স্থাপত্যে মিল পাবে। এটা সবই কারণ পুরো লাজুর উপকূল দীর্ঘ সময় ধরে ইতালীয় ছিল। আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এখন ইউরোপীয়দের জন্য তাদের পুরনো অঞ্চলগুলোর জন্য যুদ্ধ করা সাধারণ নয়। নিসের পুরানো শহর সবচেয়ে পরিষ্কার জায়গা নয়, কিন্তু এখানে একটি সস্তা এবং খুব ভালো মাছের বাজার আছে। এ কারণে এখানে বিড়ালগুলো সব সময় পেট ভরে থাকে, আর পায়রা শুধু অলসভাবে চোখে পড়ে। এই ক্যাফেগুলো দুপুরে ভরে যাবে। আলক্রোস আছে যা শরণার্থীদের সাহায্য করে। এটি বেকারি। আমি নামের নজর দিয়েছিলাম। আরেকটি বিষয় হলো চারপাশে ঝুলানো কাপড়। এটি বাইরে শুকানো হচ্ছে কারণ বাড়িতে তো আর্দ্র। এখানে বেশি গরম কারণ এখানে এয়ার কন্ডিশনার ব্যবহার নিষিদ্ধ। মধ্যভাগ এবং সমস্যাটা কি? আইন অনুযায়ী এয়ার কন্ডিশনার স্থাপন করা যাবে না, যাতে দেয়ালে গর্ত না হয় বা ভাঙা না হয়। বিকল্প হলো পোর্টেবল এয়ার কন্ডিশনার ব্যবহার করা। এর ভিতর থেকে এটি দেখতে কেমন? আমি নিশ্চিত সবাই কান্সের কথা শুনেছে, এবং এটি সত্যি একটি খুব সুন্দর এবং বিলাসবহুল শহর। এটি নিসের জনসংখ্যার 1 গুণ ছোট। এখানে সবকিছু বেশি দামি, তাই শহরটি বাসের জানালা থেকেও পরিষ্কার এবং ধনী দেখায়। যেখানে আমি ট্রেন থেকে বাসে উঠেছি, সবুজ পোর্শে অদ্ভুত নম্বর, ক্যাসিনো এবং সেই বিখ্যাত কান্সের কার্পেটের রাস্তা, যেখানে সবসময় সিনেমার তারকাদের নকল করার জন্য লাইন থাকে। আমি একবার সেখানে গিয়েছিলাম। তাহলে আমরা এগিয়ে যাই। এটি তার না। ভেরোনিকা আগে নিউ ইয়র্কে থাকতো আর সম্প্রতি এখানে রিয়েল এস্টেটের কাজ করছে। ক্লায়েন্টের বিনিয়োগ করতে সাহায্য করে এবং ভাড়ার কাজও করে। সে একটি কমপ্লেক্সে বসবাস করছে। আমাদের লোক আছে। আমাদের এখানে একটি পার্কিং ব্যবস্থা আছে। এটি এই দিক থেকে, এবং সবচেয়ে মজার বিষয় হলো 9-5 যদি পার্কিংয়ে হাঁটেন তাহলে সেখানে ইউক্রেনীয় নম্বরের গাড়ি থাকবে। মানে আমাদের ক্লায়েন্টরা খুব ভালো ক্লায়েন্ট। ইউক্রেন, কিছু ক্লায়েন্ট আছে মলদোভা। আমাদের দেশবাসীদের স্বাদ বেশ ভালো। পায়ে হাঁটার দূরত্বে ইরাট ক্লাব, টেনিস কোর্ট, স্পোর্ট ক্লাবগুলো আছে। ধনীদের জন্য গলফ মাঠ আছে, যেখানে সদস্যপদ বার্ষিক 5,000 ইউরো। আমাদের লোকেরা একটু সহজ, তারা লাইফ হ্যাক ব্যবহার করে এবং প্রায় বিনামূল্যে মজা করে। তুমি শুধু ক্যাসিনোতে যাও, একটি চিপ নাও, সেখানে $1 এবং সবকিছু। অর্থাৎ এই চিপ দিয়ে তুমি সমুদ্র সৈকতে যাও। আমি সেখানে বিনামূল্যে ড্রিঙ্কস দেয় সব। মানে এই দিক থেকে খুব ভালো তাদের এখানে।
আর তাদের ছাতা বিনামূল্যে। যখন নিচ থেকে এখানে আসো অন্য দেশ, গতকাল মন্টে কার্লো থেকে এসেছি, ট্রেনের বাতিল হওয়ার জন্য এখনো অসুস্থ। আর ঠিক তখন আমি এখানে ঢুকি, আমি বলি ধন্যবাদ ঈশ্বর, এমন একটি স্টুডিওর দাম 1,500,000 ইউরো। আমাদের জন্য 1,000,000 দেওয়া হয়। এমন একটি অ্যাপার্টমেন্ট কেনার সময় তো উদাহরণস্বরূপ দেখুন, এই স্টুডিওটির দাম 1,500,000। চুক্তিটি নোটারির দ্বারা পরিচালিত হয় এবং প্রায় পরিষেবাগুলির পাশাপাশি আমাদের পরিষেবার জন্য এজেন্সিকে অবশ্যই নোটারির কর দিতে হবে। এটি প্রায় 8-9-10% মতো। এখানে এই কমপ্লেক্সের মধ্যে কি আলাদা, আপনি যখন লিফটে উঠবেন, খুব সুন্দর মুখগুলি। আন্তর্জাতিক তো মূলত রাশিয়ান ইউক্লেম। নির্দিষ্টভাবে এই ভবনে আমাদের একজন পরিচারিকা আছে যে অ্যাপার্ট হোটেলে কাজ করে। তারা সবাই রাশিয়ান ভাষায় কথা বলে। ফরাসিদের কম? না, আমাদের এখানে এমনকি নিচে পুরো ম্যানেজমেন্ট যারা হোটেলটি পরিচালনা করে তারা সবাই রুশ ভাষায় কথা বলে। কোন দেশের বা ইতালির তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের এখানে ফরাসি নেই। মোটামুটি এলাকা খুব ভালো। আমি এমনকি বলতে পারি যে এটা আমাকে কিছুটা মনে করিয়ে দেয় যেমন রাশিয়ান মায়ামি। ওভাবে এখানে সবাইকে স্থায়ীভাবে বসবাস করতে ভালো লাগে না। যত বেশি ধনী শরণার্থীরা তত বেশি তারা ফিরে যেতে চায়। প্রায় সবাই অপেক্ষা করছে যখন এই পাগলামি শেষ হবে ফিরে যাওয়ার জন্য। মানে কেউ এখানে থাকতে চাইছে না, এমনকি সেই পরিবার যারা কিনতে চেয়েছিল তাদের সবকিছুই পরিশোধিত। সবকিছু অক্টোবরের শেষ পর্যন্ত পরিশোধিত। এখন আমি শুধু অন্য একজন ক্লায়েন্টকে সাহায্য করব। তারা আর পারছে না এবং কিয়েভে ফিরে যাচ্ছে। মূলত যারা এখানে থাকতে চায়, যারা রয়ে গেছে তারা পুরোপুরি এসে গেছে তো মানে কিছুই নেই, তাদের এই ভাতা দেওয়া হয়েছে। এই ভাতার উপর কিভাবে বাঁচে কাজ করে না এখানে। ভেরোনিকা নিশ্চিত করে ইচ্ছা করলে খরচ কমানো সম্ভব। নিচে ধরো বিভিন্ন সুপার মার্কেটে উদাহরণস্বরূপ তুমি 5 ইউরোতে পনির কিনতে পারো এবং তাদের এমন বিভাগ আছে এই দোকানে তুমি আসলে এটা 1.5 ইউরো বা 1.10 টাকা, মানে 1.10 টাকা। তো তারা প্রায় কিছুই আলাদা নয়, মানে তাদের পণ্যের মান ভালো। ফ্রান্সে কেনার কোনো মানে নেই এটা 5 ইউরোতে। তারপর তাদের নিচে কয়েকটি দোকান আছে যেগুলো বিনামূল্যে খাবার দেয়। ভেরোনিকার কিছু পরিচিত আছে যারা কিছুই খরচ করে না। বুঝতে পারা কিভাবে সমাজতান্ত্রিক ফরাসি রাষ্ট্রটি গঠিত। এখানে কথাটা শরণার্থীদের নয়, সাধারণ অভিবাসী। শুনো, সে বলছে তুমি পণ্য কিনছো। সে বলছে এটা কেমন, বলছে আমরা সঙ্গে যাই। বলি লজ্জার ব্যাপার, তোমাদের সঙ্গে লাইনে দাঁড়াতে চাই না। সে বলছে বুঝতে পারছো না। আর তারা আমাকে গুনতে করলো, কিন্তু আমি ট্রেনে যেতে বা টাকা দিতে পারি না। আমি জানি না। না, আমি একবার তাদের সঙ্গে যাত্রা করেছি, হ্যাঁ, কিন্তু কেমন যেন আমি জানি না, আমি পারছি না। তারা আমাকে গুনতে শুরু করলো তারা কত টাকা সাশ্রয় করছে টাকা, আর সেখানে এমন পরিমাণ টাকা হয় তারা ট্রেনের জন্য দেয়। তারা এখানে ট্রেনে চড়ে প্যারিস পর্যন্ত যায় এবং তাদের একটি পদ্ধতি আছে যে যখন তারা ঢোকে তখন নির্দিষ্ট কিছু কোচে যেতে হয়। তাহলে যখন তারা ঢোকে তখন দ্রুত দৌড়াতে জানতে হবে কোনো একদিক থেকে। তারা কেমন যেন সময় মতো এসে পড়ে। শুধু পরিচিত নয়, যারা কাজ না করে বাঁচতে অভ্যস্ত, এবং তাদের অনেককেই অপরাধের দিকে নিয়ে যায়। আমি বলতে পারি মস্কোতে টাকা আর সবকিছু আছে, কিন্তু ফ্রান্সের মতো এমন চুরি, এবং এখানে অবশ্যই চুরির কারণে অনেক কিছু ঘটে গেছে। আর প্রণালী এবং স্কুটার, হ্যাঁ, ইভিজি থেকে চুরি হয়েছে। আমি স্কুটার কিনেছি এখানে, বলছে 300 ইউরোতে স্কুটার কিনো, তাহলে চুরি হয়ে যাবে। না, আমি 700 ইউরোতে কিনেছি, 2-5 কিলোমিটার চলে। ডেকাপনে কিনেছি, এর জন্য 500 ইউরোতে তালা কিনেছি। এটা কাটা যাবে না। তালার সঙ্গে? হ্যাঁ, না, আমি এটা চুরি হয়েছে এটা। তো সব জায়গায় আমি প্রধান হিসেবে স্মৃতি রেখেছি। সারা কাম শহরের কেন্দ্রে এই দোকানে এসেছে। সেখানে একটি জুয়েলারির দোকান এবং একটি পিলার আছে এবং সেখানে একজন নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে আছে। তাহলে পিলার আর নিরাপত্তা কর্মী এই তালার সঙ্গে দাঁড়িয়ে আছে। এটা হলো আমি স্কুটার থেকে বের হচ্ছি, স্কুটার নেই। তাহলে হ্যাঁ, আমি পুনে পুলিশের কাছে গিয়েছিলাম। পুলিশ কর্মকর্তা হাত উঁচু করে বলল সিরিয়াল সিরিয়াল নম্বর। আমি বললাম জানি না। আমার 1-5টি স্কুটার আছে। কালার? প্রতিদিন 1-5 স্কুটার। আমি এরপর সবচেয়ে দামি ফোনটা চুরি হয়ে গেল। তারা কেমন, এটা আমাকে ফোনে সতর্ক করা হয়েছিল। আমি কান থেকে ট্রেন থেকে নেমে গেছি। আমি এসেছিলাম এবং ফোনে কথা বলছিলাম এবং এই ব্যাগটা, হ্যাঁ, আমি এখানে হাঁটছিলাম স্কুটার ছাড়া, কিছুই ছাড়া। আর ঠিক তখনই আমরা বের হচ্ছিলাম যখন এই ট্রাফিক লাইটগুলো ছিল সব, এবং আমি ফোনটা রাখলাম। আমার ব্যাগটা খুললো, ব্যাগটা বন্ধ করলো।
সাবধানে খুললো। এটা একটা খুব সূক্ষ্ম কাজ, কিন্তু আমার শেষ ফোনটা তার দাম খুব বেশি ছাড়াও সেখানে শুধু ফাইলগুলো ছিল। এছাড়াও ভেরোনিকার পরিচিতদের সম্প্রতি একটি গাড়ি ডাকাতি হয়েছে। এখানে আমাদের গাড়ি মারছে আমার ক্লায়েন্টের কাছে, পোষে কান্না বোকায়। ভ্রমণের সব মজার মুহূর্ত ভিডিওতে আসে না, বিশেষ করে ছবিগুলোতে। আমি সেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করি এবং সেখানেই আপডেট রাখি। আমার ইনস্টাগ্রামে দেখে বোঝা যায় আমি ঠিক এখন কোন দেশে শুটিং করছি, এবং আসলে সেখানে আমি প্রায় মেসেজের উত্তর দিই, তাই সাবস্ক্রাইব করো, আমি খুশি হব। কান থেকে মোনাকো এসেছি। এটি যেন একটি আলাদা দেশ যার নিজস্ব আইন এবং রাজা আছে, কিন্তু এখানে কোনো সীমানা নেই। রাজ্যটি, যেমন আপনি জানেন, ছোট কিন্তু খুব ধনী। এটা স্পষ্ট যে সন্ধ্যার পোশাক পরা মেয়েরা ট্রেন থেকে নেমে সরাসরি লাল গালিচায় চলে আসে, এমনকি গরিব মানুষও। কিন্তু আমি মোনাকোতে নিজেকে গরিব মনে করি। লাল গালিচায় হাঁটছে দেখতে মনে হয় মোনাকোর প্রায় পুরো এলাকা শুধু কঠিন প্রবেশাধিকার যুক্ত পাথর, কিন্তু এখানে জমির দাম এত বেশি যে প্রতিটি ইঞ্চি জমি নির্মাণ করা হয়েছে। এখানে মেট্রো থেকে বেরিয়ে আসার পর নিচে কয়েকটি তলা আছে, উপরেও আসলে 10 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ওইখানে একটি উঁচু বিল্ডিং, মানে এমনকি ঢালো, তীব্র ঢালো, প্রতিটি সেন্টিমিটারকে পুরোপুরি ব্যবহার করা হয়েছে। 5 মিনিটের মধ্যেই আমি পায়ে পায়ে মন্তে কার্লোতে পৌঁছে গেছি। এটি মোনাকোর একটি এলাকা মতো কিছু। এখানে মোট 100টি। গরিবদের জন্য মোনাকোর প্রধান বিনামূল্যের বিনোদন হলো মন্তে কার্লোর ক্যাসিনোতে এসে ছবি তোলা। আরও যদি ভাগ্য সহায় হয় এখানে ছবি তোলা যায় একদম একটি খুব দামি গাড়ির পাশে, সেখানে লাম্বোরগিনি বা ফেরারি। এখানে সাধারণ গাড়ির চেয়ে তাদের সংখ্যা বেশি, এবং তাদের মধ্যে অনেকেরই ইউক্রেনের নম্বর প্লেট আছে। আর রাশিয়ার গাড়িগুলোর মালিকরা বিপরীতে রাশিয়ার পতাকা সরিয়ে ফেলেছে যে কোনো পরিস্থিতির জন্য। একটু গ্রামীণভাবে আমি অবশ্যই হাঁটছি, ধনীদের সামনে একটু অস্বস্তিকর। এভাবে হলো যে আমি রাস্তার ধারে হাঁটতে গিয়েছিলাম আর শেষেই পুরোপুরি হারিয়ে গেলাম, প্রায় অন্য দেশে চলে যাচ্ছিলাম। মন্তে কার্লোতে নেভিগেশনের একটি বিশেষত্ব আছে। আমি কি এখনকার মতো মানচিত্রে একটি পয়েন্টে এসে পৌঁছাতে পারি, কিন্তু কয়েকটি স্তরের উপরে পৌঁছানো এবং এখন কিভাবে নিচে নামতে হবে সেটা নিয়ে কিছু একটা ভাবতে হচ্ছে। মোনাকোতে কেউ রেস্তোরাঁগুলোতে বিশ্রাম নেই, মেনুর দামগুলো গরিবদের খুব ভালোভাবে ফিল্টার করে। যদি 2 সপ্তাহ আগে আমি জর্জিয়ার ব্যাটুমিতে 2.5 ইউরোতে সীসা খেতাম এবং মনে হতো যে আমাকে একটু ঠকানো হয়েছে, তাহলে এখানে সীসার দাম 110 ইউরো। মনে হচ্ছে আচ্ছা, মোনাকো এটা আসলে মিসের কেন্দ্রে এমনই একটি সীসা, কিন্তু দাম 40 ইউরো। চল, যাতে আমাদের সীসা বিক্রেতারা ঈর্ষা করে। এতে কতটা উপার্জন করা যায়? এটা সবই নির্ভর করে কার উপর। সবকিছু প্রতিষ্ঠানের উপর নির্ভর করে যেখানে তুমি কাজ করছো, কারণ আমি 2টি প্রতিষ্ঠানে কাজ করছি, এর আগে 3টিতে কাজ করেছিলাম। তুমি 3টি প্রতিষ্ঠানে কাজ করছো, এর মধ্যে একটি এমন যে আমি শুনেছি এটা বিশ্ববিখ্যাত বুদ্ধাবার। সেখানে কতটা টিপ দেয়? এটা কি চায়ের জন্য সর্বাধিক? ক্লায়েন্ট পছন্দ করে সে 100 ইউরো টিপ দিতে পারে চায়ের জন্য। সীসার দাম 120, 110, 130 ইউরো। আন্দ্রে লাজুরকার ডিজে হিসেবে কাজ করতে এসেছে। অনুষ্ঠানের মধ্যে বিরতিতে সে রেস্তোরাঁ এবং বারগুলোতে কাজ করে। মোনাকো আরো মজার ব্যাপার হলো আমি অফিসিয়াল কাজ অ্যাডমিনের মধ্যে পেয়ে গেছি। বাসা ভাড়া নিতে হলে একটা কাজের চুক্তি এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, এবং আমি সব সাইট খুললাম যা কাজ খোঁজার জন্য দরকার, সংকীর্ণ এবং লাজুর উপকূলে ইত্যাদি। এবং আমি টেকার্লোভো মোনাকোতে সীসার জন্য একজন লোকের প্রযোজনের বিজ্ঞাপন পেয়েছিলাম। ম্যানেজারের দেখা হলো, আলোচনা করলাম। মোনাকোতে দারুণ গাড়ি এবং রেট্রো গাড়িগুলো একটার পর একটা পার্ক করা থাকে। এটা একটি বুগাতি আসছে। এটি সম্পর্কে সঠিকভাবে বলা কঠিন, কিন্তু অনুরূপ মডেলগুলোর দাম কয়েক মিলিয়ন ডলার। এটি আমাদের অঞ্চলের একটি মধ্যম শহরের বাজেট। সেই মুহূর্ত যখন রাস্তার তেলাপোকা অনেক বেশি বিলাসিতা দেখেছে, যেটা আমি লক্ষ্য করেছি, অনেক মেয়ে মোনাকোতে পায়ে হেঁটে চলে। এটি কারণ এখানে ভূখণ্ড খুবই খাড়া, উঁচু এবং নিচু। চলতে কষ্ট হচ্ছে, আমার কিছু যায় আসে না, কিন্তু সময়ের জন্য আমি ফর্মুলা 1 ট্র্যাকের উপর জুতা ছাড়া হাঁটলাম। আমরা আন্দ্রের সঙ্গে প্ল্যাকার্ডে রাশিয়ান ভাষায় লেখা খুঁজে পেলাম, আর বেঞ্চে ভোর 5টায় ইউক্রেনীয়রা, মা মেয়ে, তারা মোনাকোতে বিনামূল্যে থাকে ও ওয়াইন। বড় বোন একটি গল্প বলছে কিভাবে তারা এখানে মলদোভা হয়ে পালিয়ে এসেছিল। আর ইউলি সেখানে পরিচিত আছে, সে বলছে এখন সেখানে স্বেচ্ছাসেবকরা আপনাদের গ্রহণ করবে। তো আমরা সেখানে একজন ছেলে আমাদের গাড়িতে নিয়ে গেল, ব্যাগ নিয়ে উঠলো। সে বলল আমি মাইকেতে থাকি, বলল মেয়েরা দারুণ, বলল ভেতরে আসো, সব ঠিক আছে।
такой, как типа зэк. Мы такие, нет, как увидели. Квартиру? Ну, типа волонтер, он принимает. Уже двоих там взял Украину. মন্টে কার্লো থেকে নিচে যাওয়া খুব সহজ, শুধু বাসে চড়লেই হয় এবং এটি খুবই সস্তা। এখানে সবাই গ্ল্যামারাস ভাবে আচরণ করে না। এটা ছেলেটা প্রথমে তার পা পাশের সিটে রাখলো আর তারপর ইতিমধ্যে এবং আমার পাশের সিটে। Вообще транспорт это отдельная и очень нервная история о лазурке. সেখানে 8 দিন কাটানোর সময় গরমে স্টপে দাঁড়িয়ে আমি তাকে অনেকবার গালাগালি করেছি। এটা উদাহরণস্বরূপ আমি কতটা রাগী ছিলাম যখন ভুল সময়সূচির কারণে আমি কয়েক ঘন্টা হারিয়ে ফেলেছিলাম। আমি অ্যাপ্লিকেশন যেটা দেখাচ্ছিল তার থেকে 2 মিনিট পরে পৌঁছেছি। অবশেষে আমি নিচ থেকে 3 ঘন্টা সময় নিচ্ছি, অথবা ফ্রান্সা কুয়েশ কমে দ্রুত পৌঁছাতাম। বাসের লজিস্টিক্স মিশে উন্নত, খুব ভালো। যখন শাকসবজি চাষিদের মধ্যে রুটের কথা আসে তখন এটা সত্যিই কষ্ট। কখনো কখনো হয় ভরা বাস চলে যায়, পরেরটা 1 ঘন্টা পরে আসবে। মানে এটা সত্যি একটি সমস্যা। গরমের জন্য অপেক্ষা করতে চাই না, ট্রেনের উপর বিশ্বাস করি। স্টপের সময়সূচি। এখন কি করব? ট্রেনে যেতে হবে। ট্যাক্সি নেওয়া মোনাকো থেকে বেলফ্রান্সায় ট্যাক্সির দাম নয় €0। ট্রেনগুলো অনেক দ্রুত এবং আরামদায়ক, যদিও প্রায়ই তবুও বাসে বদলাতে হয় যাতে যেখানে যেতে হয় সেখানে পৌঁছানো যায়। ট্রেন বাসের চেয়ে বেশি দামি, কিন্তু শরণার্থীরা পুরোপুরি ফ্রি যাতায়াত করে। তুমি কেমন ইউক্রেনের পাসপোর্ট দেখাচ্ছ আর কিছুই না? হ্যাঁ, এখানে তো একদম স্টেশন নেই, আর নিচে স্টেশনে একটা ফোন আছে, কিছু একটা। তুমি ফোনে যোগাযোগ করো, ইউক্রেন থেকে এসেছো, পাসপোর্ট দেখিয়ে ঢুকো। আমি নিশ্চিত যে শীতকালে সবকিছু ঠিকঠাক কাজ করে, তবে মরশুমে সিস্টেমটি যাত্রীদের প্রবাহের সাথে মানিয়ে নিতে পারে না। এখানে মানুষ সব উপলব্ধ পৃষ্ঠে বসে আছে আর দরজা বন্ধ হতে পারছে না, কারণ শরীরগুলো দরজার মুখে দাঁড়িয়ে আছে। নিচের স্টেশনে 1000 জন, হয়তো 2টা ট্রেন এসেছে আর কেউ বুঝতে পারছে না কোন ট্রেন কোথায় যাচ্ছে। ট্রেনে কিছুই লেখা নেই, বোর্ডে হয়তো লেখা সঠিক, কিন্তু কেউই বুঝতে পারছে না। আমি নিজেই নিশ্চিত নই আমাকে কি করতে হবে। নিচের রেলওয়ে স্টেশনে প্রায় বিশৃঙ্খলা দেখা যায়। মানুষরা ট্রেনে উঠতে পারছে না এবং দেরি করে রেলপথের উপর দৌড়াচ্ছে। কারণে আমি একটি কম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লাম। ট্রেন এসে গেছে যার উপর আমি এবং আরো শতাধিক মানুষ নির্ভর করেছিলাম, কিন্তু সে দরজা খুলছে না। আর পরেরটি কয়েক ঘন্টা পরে। যে ট্রেনটি গুগল দেখাচ্ছে সেটি সব অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যা সবাই এখানে অপেক্ষা করছিল। কান্নির কাছে স্টেশনে দরজাগুলো খুলল না, সে শুধু চলে গেল। কিছু প্রযুক্তিগত সমস্যা। এভাবে পৌঁছান যেভাবে খুশি, এটা কঠিন। আরো একটি সমস্যা হলো টিকিট কিনতে না পারেই আপনার ফ্লাইট মিস হয়ে যেতে পারে। এখানে আমি নার্ভাস হচ্ছি কারণ ট্রেনের সামনে এই গ্রুপের ছেলেরা প্রায় 2 মিনিট ধরে বুঝতে পারছে না যন্ত্রটা কিভাবে কাজ করে, আর পাশেরটা তো কাজই করছে না। যদিও অনেকেই আমাকে বলেছে যে ট্রেনে বিনা টিকিটে যাওয়া যায়, তবুও সমস্যা হতে পারে। অনেকবার আমি জানালায় দেখেছি কিভাবে বিনা টিকিটের যাত্রীদের ধরছে, তাই আমি সব সময় গর্বের সাথে আমার টিকিট দেখাতাম। ধন্যবাদ। একটি যাত্রার জন্য এমন একটি কার্ডের দাম €1 এবং যদি তুমি প্রায় 1 ঘন্টার মধ্যে, আমার মনে হয় 70 মিনিটের মধ্যে ট্রেন বদলাতে পারো, তাহলে বাস থেকে সেই কার্ড দিয়েই ট্রামেও যেতে পারো। এখন আমি ট্রামের জন্য অপেক্ষা করছি। ট্রামে ওঠার সময় ভালো হয় যদি টিকিট নিয়ে সেটি চেক করে নাও, কারণ এখানে বিনা টিকিটের যাত্রীদেরও নিয়মিত আটকানো হয়। এটা আমরা ইদোরের সাথে যাচ্ছি 1.5 কিলোমিটার দূরে গাড়ির কাছে, কারণ সেখানে যেখানে ইচ্ছে পার্ক করা যায় তা খুব কমই হয়। সে এখানে ফ্রান্সে গাড়িটি কিনতে সিদ্ধান্ত নিয়েছে কারণ রাশিয়া থেকে নিয়ে আসা বেশি খরচের। রাশিয়ায় বিক্রি করা সহজ এবং এখানে কিনে নেওয়া, এটি কিনতে খুব সহজ। সব জায়গায়, স্যালনে, কোথাও আবারও ব্যক্তিগত হাতে। প্রক্রিয়াটা কতটা জটিল? নীলাচি, প্রক্রিয়াটা স্থানে জটিল। রাশিয়ানদের জন্য এই গাড়ির রাশিয়ান লাইসেন্সে বীমা পাওয়া কঠিন। বীমা ছাড়া পুনরায় নিবন্ধন সম্ভব নয়। বীমা ছাড়া পুনরায় নিবন্ধন সম্ভব নয়। কিছু কিনারে সমাধান। তাহলে শেষে এমন বীমা কোম্পানি পাওয়া যায় যারা তোমার স্ট্যাটাস নিশ্চিত করে। বীমার জন্য বছরে কত খরচ হয়? মোটামুটি এর মধ্যে কোথাও 800,000 ইউরো। লাজুরে পরিবহন অনেক, কিন্তু জায়গা কম। তাহলে এখানে কম্প্যাক্ট ধরনের গাড়িগুলোই বেশি চলছে। ইলেকট্রিক স্কুটার এবং ভাড়া দেওয়া সাইকেল। আরো অনেক স্কুটার আছে, এক্সট্রিম কিন্তু সুবিধাজনক। আমার সামনে একজনকে স্কুটারে ধাক্কা মেরে ফেলে দিল, গালিগালাজ করছে। অদ্ভুতভাবে আমি এই দুর্ঘটনাটা দেখেছিলাম ডেনিসের সাথে দেখা করার 5 মিনিট আগে, যে সব সময় স্কুটারে চলাফেরা করে। আমি চিন্তিত ছিলাম, কিন্তু বুঝতে পারলাম এটি অতিরিক্ত ভিড়ের নিচের মধ্যে চলাফেরার জন্য সেরা উপায়।
এটা একটু ভয়ঙ্কর ছিল, কিন্তু আমার মনে হয় নিসের জন্য এটা সেরা পরিবহন। এটা 100 আরো কিছু নিয়ে কেন্দ্রে যাওয়া এবং ফিরে আসা, যেমন তুমি এখন করছো, 1 মিনিট সেখানে 1 মিনিট ফিরে, এটা তো একদম অসম্ভব। আমি 1.5 ঘন্টা সময় নিতাম। দুর্ঘটনার কারণে ডেনিসের হাঁটু বেশ ক্ষতিগ্রস্ত, কিন্তু তবুও তিনি মোটরসাইকেলের ভক্ত রয়েছেন। হাঁটু ক্ষতিগ্রস্ত স্কুটার থেকে পড়েছো? হ্যাঁ, আমার 1-2টি দুর্ঘটনা হয়েছে। আমার কয়েকটি মোটরসাইকেল ছিল এবং যুবক বয়সে আমি অনেকবার দুর্ঘটনায় পড়েছিলাম, কিন্তু এখন সবকিছু আলাদা। এই লাটভিয়া থেকে চই দুর্ঘটনা, সত্যি কথা, লাটভিয়ায় আনি না জুরমালার ওপর মজার। আমি জুরমালায় গিয়েছিলাম। এটা খুব আকর্ষণীয়। হ্যাঁ, না, আমি শেষে দেখব। মোপেদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ডেনিস নিসের বিমানবন্দরে একটি আন্তর্জাতিক গাড়ি ভাড়া কোম্পানিতে গাড়ির সাথে কাজ করে। ব্যক্তিগতভাবে আমি সিজনে লাজুরে এমনকি একটি ছোট গাড়িও ভাড়া নিতে পারিনি। ডেনিসের কথায় শীতে দাম প্রায় 3 গুণ কমে যায়, কিন্তু গ্রীষ্মে সপ্তাহান্তে গাড়ি খুঁজে পাওয়া কঠিন। অবসরে এটা 250-300 ইউরো হতে পারে, এমনকি তার থেকেও কম। এখন 500-600 হতে পারে একটি উইকেন্ডের জন্য। এবং এমনকি আমি সম্প্রতি 3 দিনের জন্য গাড়ি ভাড়া দিয়েছিলাম, কিছুই না, শুধু অতিপ্রাকৃত 500 ইউরো। এই বছরের দামগুলো খুবই উচ্চ। নিশে তোমার বেতন কত ছিল শুরু থেকে শেষ পর্যন্ত? এভাবে বলি, সব সময় কিছু দিয়ে শুরু করতে হয়। আমি নিচ থেকে শুরু করেছিলাম বলি তো, এবং 4-5 পর্যন্ত পৌঁছেছিলাম। কোনো এক মাসে 4-5, এবং এটা সব কর ছাড়া। হ্যাঁ, সব ঠিক, অর্থাৎ নিট। 1 মাসে জীবনের জন্য কত খরচ হয়? তোমার একটা বাচ্চা হয়েছে, খরচ বেড়ে গেছে। আমি শতভাবে বললে গুণিনি না, কিন্তু জীবন খুবই দামি। সাধারণত ইউরোপে সবকিছুই দামি, আর নিসে তো আরো বেশি। নিসে গাড়ির বীমাও অন্যান্য ফ্রান্সের অঞ্চলের তুলনায় বেশি দামি। আমি মনে করি যাতে সাধারণভাবে স্বাভাবিকভাবে বাঁচতে, মানে স্ট্যান্ডার্ড ভাবে প্রতি ব্যক্তির জন্য প্রায় 2000 জন প্রতি বছরে 2 বার ভ্রমণ করতে, কিছু চাকরির জন্য রেস্তোরাঁয় যেতে এবং সব বিল পরিশোধ করতে। কিন্তু এটা সম্ভব। আমি এমন লোকদের দেখেছি যারা খুব কম টাকায় বাঁচত। আমি জানি না, আমি এভাবে করতে পারি না। ডেনিস এবং তার স্ত্রী মলদোভা থেকে এসেছেন, যেখানে খুব কমই ফিরে আসে, আর তাদের বাবা মা এখন গ্রিসে থাকেন। আমি 2006 সাল পর্যন্ত মলদোভায় বাস করেছি প্রায়, আর তারপর আমরা এথেন্স গ্রিসে চলে গেলাম। সেখানে আমি 8 বছর, প্রায় 8 বছর এথেন্সে বাস করেছি। এবং যখন গ্রিসে সংকট আঘাত হানল, মানে কয়েক বছর ধরে সংকট চলছিল, আমি বুঝতে পারলাম কেন আমি কিছু অপেক্ষা করব এবং সহ্য করব। কেন এটা আমার সমস্যা নয়, এটা আমার ভুল নয়, আমি কিছু চুরি করিনি, আমি ফ্রান্সে চলে এলাম। প্রথমে যে কোনো মানুষের মতো আমার জন্য সহজ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আমি বাড়ির মতো অনুভব করি না। আমরা প্রথমে শহরে এসেছিলাম, আমাদের মহাসাগরের দিকে অবস্থিত, যেমন ছাত্ররা। সেখানে প্রায় 4 বছর কাটিয়েছিলাম এবং একবারেই জীবন পরিবর্তন করতে চেয়েছিলাম। আমরা অনেকবার জীবন পরিবর্তন করেছি, অনেক অদ্ভুত জায়গায় গিয়েছি এবং অবশ্যই এখানে থেমে গেছি। কিন্তু আমরা এখানে কেন এসেছি? আমরা ক্যান্টে নিচে এসেছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি এখানে বাস করব। মানে সমুদ্র, আবহাওয়া, গরম, এটা সঙ্গে সঙ্গে আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম। প্লাস হ্যাঁ, অবশ্যই, কারণ সেখানে বৃষ্টির মধ্যে, সেখানে বৃষ্টির আবহাওয়া এবং এটা কঠিন। Хорошо, а почему жизнь малина здесь еще, кроме климата? তাহলে এখানে জীবনযাত্রার মান, এটা অন্য ফ্রান্সের অংশগুলোর চেয়ে বেশি, মানে ফ্রান্সের অন্যান্য অংশগুলোর চেয়ে, মানে তোমার সবকিছু হাতের কাছে। 1 ঘন্টা তুমি পর্বতে স্নোবোর্ডিং করছো, সমুদ্র কাছে, ইতালি কাছে। ডেনিস একজন বিশ্বজনীন, লাটভিয়ায় জন্মগ্রহণ করেছেন। তারও মলদোভা এবং রুমানিয়ার নাগরিকত্ব আছে এবং গত দশকে ছেলেরা বিভিন্ন দেশে বাস করেছে। এটা প্রায়ই মজার পরিস্থিতির দিকে নিয়ে যায়। পুলিশ ও মোটরসাইকেলে গতির সীমা অতিক্রম করার জন্য থামিয়েছে এবং
তারা আমার নথিগুলো নেয়, দেখে বলে আপনি লাটভিয়ায় জন্মেছেন, মলদোভিয়ান পাসপোর্ট আছে, গ্রিক লাইসেন্স আছে। আমি বললাম হ্যাঁ। তারা হাসতে শুরু করলো। মানে আসলে আমি মনে করি সবকিছু খুব দ্রুত চলে গেছে। এখন তারা আমাকে ছেড়ে দেবে। 900 ইউরো দিয়েছি। যা হাসাহাসি হয়েছে, তুমি জরিমানা দাওনি। হ্যাঁ হ্যাঁ, আমরা রোমানিয়ান পাসপোর্ট বানিয়েছি। আমরা একই গ্রিক পাসপোর্টও করতে পারতাম, কিন্তু সময়ের কারণে রোমানিয়ান পাসপোর্ট করা সহজ এবং দ্রুত ছিল। আমরা 2015 করেছি, রোমানিয়ান পাসপোর্ট বানিয়েছিলাম এবং মুক্তভাবে কোনো চাপ ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই বা কিছুই। আর কিছু দরকার নেই, আসলে কিছুই না। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, হয়তো সেখানে কোনো ভিসা আছে, জানো, এমনকি দেখো বাসস্থান ভিসা, কিছুই দরকার নেই, সবকিছু চমৎকার। নবদম্পতিরা অতিথিদের ইতিমধ্যেই ফরাসি স্টাইলে স্বাগত জানাচ্ছেন। টেবিলে রয়েছে মদ, চিংড়ি, প্রসিউটো, একটি খুবই আকর্ষণীয় পনির, সসেজ এবং বাড়িতে তৈরি গোকামোল। খুব সুস্বাদু, পুরোটা আমি খেয়ে ফেলে। বলো, এটা তুমি রান্না করেছ? তাহলে আমরা তোমাকে এপেরোতে ডাকছিলাম। এপেরিটিস, এটা এক কাপের জন্য প্রায় 5-6টার দিকে। এটি ট্রান্সফারের এপেরিটিভ, বোতলে যন্ত্র, কিছু গোলাপের কথা, হয়তো সাদা অথবা গোলাপি, তাহলে তার সাথে কিছু মজাদার খাবার। ওকসানার এবং ডেনিসের সন্তান জন্মগ্রহণ করেনি, কিন্তু সে এখন স্কুলের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানে লম্বা লাইন আছে যে বাবা মায়েরা এখনো জন্মগ্রহণ করেনি শিশুদেরও নাম লিখিয়ে রাখছে। আর শিশুর কথা বলো, মানে আমি জেনেছি তুমি তার জন্য গান গাও। সে কি ফরাসি ভাষায় স্কুলে যাবে এবং সেখানে যাবে? হ্যাঁ, আমি মনে করি হ্যাঁ, কিন্তু বাড়িতে আমাদের মূল ভাষা হবে সবসময় রুশ, সম্ভবত রোমানিয়ান, আমরা এবং গ্রিক। আমরা তাকে খুব বেশি চাপাতে চাই না। ছেলেটা স্কুলে যায়নি, সে 2 দেশের নাগরিকত্ব আছে। যখন সে বড় হবে তখন সে ফরাসি পাসপোর্ট পেতে পারবে। আর শিশু 6 বছর পর্যন্ত থাকতে হবে। সে অল্প সময়ের জন্য চলে যেতে পারে, পাসপোর্টের জন্য ফিরে আসতে পারে। তাকে এখানে থাকতে হবে, তাকে থাকতে হবে, স্কুলে পড়াশোনা করতে হবে এখানে। রাষ্ট্রের হাসপাতালে জন্ম দেওয়া বিনামূল্যে, কিন্তু ওকসানা একটি বেসরকারি ক্লিনিকে জন্ম দিয়েছিল। জন্ম দেওয়ার খরচ 5,000 ইউরো। কর্মসংস্থান বীমা পুরো কভার করেছে। এমনকি এই একই ক্লিনিকে জন্ম দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। আমাদেরও তার সাথে একই পেডিয়াট্রিশিয়ান ছিল। পেডিয়াট্রিশিয়ান কি করে? তুমি কি তার কাছে ছিলে? মনে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তার কাছে ছিলাম 1-2 দিন। সে এখানে কতদিন ছিল? হাতের তালুর তীরে মিশে। সে 1-2 দিন ধরে তাকে বিনা ভেন্সোভের সাথে দেখছিল। আর আমাদের এখানে নিয়মিত পেডিয়াট্রিশিয়ানরা আছে যারা বাড়িতে মুকোভে মেজনার জোরে। আপনি অ্যাঞ্জেলিনা জোলির কথা বলছি? হ্যাঁ, তার কাছে এমন একটি ছবি ঝুলছে। আমি পারছি না ছবিটি, যেখানে সে স্বাক্ষর করেছে। ব্র্যাড পিটও খুব কুল। সে বলছিল কিভাবে বসে আছে, প্লেস্টেশনে খেলছে, পিৎজা খাচ্ছে। এত সাধারণ একজন লোক। হ্যাঁ, আসলে কিছুই না। অবশ্যই তাদের সেখানে বডিগার্ড আছে। এটা ছিল, কিন্তু এটা আরো বেশি, যাতে শুটিং না হয়। গোপন। নিসের কেন্দ্রে ফিরে আসতে ডেনিস আমাকে দ্রুত নিয়ে গেল। ধীরে ধীরে চলা এবং কখনো কখনো সংঘর্ষে পড়া দাড়িগুলির মধ্যে দিয়ে সরে যাচ্ছে। সন্ধ্যায় নিসের বাসিন্দারা সৈকতে রাতের খাবার খেতে করেন। আমিও তাই করেছি, বন্ধুদের নিয়ে, পিৎজা আর মদ নিয়ে। এক ধরনের, জানেন তো, রোমান্টিকতা আছে, যেহেতু পিৎজা গুল্লিরা চুরি করে আর ইঁদুরগুলো ক্রমশ কাছে আসছে। পরে কিছু ছেলেরা যারা এই ইঁদুরগুলোকে তাড়া করে মজা করছে। ক্রিস্টিনুর সাথে আমরা একটি বেঞ্চে ঘুমিয়ে থাকা গৃহহীন দম্পতির পাশ দিয়ে যাচ্ছি। এটা নিসের প্রধান নদীর তীর আর চারপাশে কেউ নেই, ক্রিস্টিনুও নেই। এটা আমাকে বিরক্ত করছে না। আমাকে অবাক করে এটা বিরক্ত করছে না। তারা কেমন করে বসে আছে, কাউকে বিরক্ত করছে না, কিছু বলছে না, মোটামুটি শুয়ে আছে, ঘুমাচ্ছে। দিনের বেলায় তাদের বিশেষভাবে দেখা যায় না। Парочку я иногда вижу, они сидят, милостыню просят у супермаркета, но они это делают очень вежливо, очень тихо и в общем, сидят не встают. То есть остается только набережная. আমি দেখি কিছু মানুষ গাড়িতে বাস করছে, ঠিক ছোট ছোট সেডানে কয়েকজন মানুষ, এবং সেখানে স্পষ্টতই ঘুমাচ্ছে। চারপাশে তো সব তোয়ালে ঝুলছে। নদীর তীরের শেষের দিকে, সেখানে নদীর তীরে সোজা গাড়ি পার্ক করা যায়, আর তারা বেঞ্চের পাশে গাড়ি রাখে এবং সেখানে ঘুরে বেড়ায়।
এরপর সন্ধ্যায় বেঞ্চে, সন্ধ্যায় পিকনিক খাচ্ছে, সেখানে বেঞ্চের চারপাশে বাচ্চারা দৌড়াচ্ছে। গৃহহীন মহিলারা সব জায়গায় দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ নিচে চলে এসেছে। এখানে গৃহহীন থাকা বেশ সুবিধাজনক, কিন্তু যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গৃহহীন হয়ে পড়েছে, যেমন সের্গেই, তিনি বেলারুশে তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে টাকা নিয়ে নিচে এসেছিলেন। বিয়ে, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়ার পর আত্মীয়দের সাথে মারামারি, বাসস্থান হারিয়ে ফেলেছে এবং একটি অপরাধমূলক মামলা। আমার জন্য এ সম্পর্কে কথা বলা খুব কঠিন। আমাকে শুধু পায়ে মাটি চেপে ধরা, আমাকে এত মারধর করা যে আমার হাতগুলো ভেঙে যাচ্ছিল। আচ্ছা, আমাকে জীবনে কখনো এত মারধর করা হয়নি। আমাকে মারধর হয়েছিল যে আমি 3 পায়ে পড়ে গিয়েছিলাম। সের্গেইকে পুলিশে নিয়ে যাওয়া হয়, তাকে দরজা থেকে বের করে দেওয়া হয়, গ্রিনের কাছে যাওয়া এবং বাড়িতে ফিরে আসা নিষেধ। খুব ঠান্ডা ছিল। সেই রাতে তুমি কি কোথাও একটু ম্যাট্রেসে ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমি এখানে এই জায়গার কাছাকাছি রাস্তায় একটি ম্যাট্রেস পেয়েছিলাম, সোফা যা ফেলে দেওয়া হয়েছে, এবং সেই সোফার ম্যাট্রেস দিয়ে আমি নিজেকে ঢেকে নিয়েছিলাম এবং ঘুমিয়েছিলাম। সকালে আমি ঘুম থেকে উঠলাম কারণ পাশে একজন মানুষ দাঁড়িয়েছিল এবং সেই সোফায় লিখছিল। এটা তো ভয়ঙ্কর। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। কিভাবে যেন তার সব নথি হারিয়ে গেছে যখন তিনি অজ্ঞান ছিলেন। সের্গেই আদালতের অপেক্ষায়, যেখানে তার 2 বছরের সাজা হতে পারে এবং সে কিছু নথি পুনরুদ্ধারের চেষ্টা করছে। আমি কিভাবে অফিসিয়ালি কাজ করতে পারি? বাসস্থানের অনুমতি ও পাসপোর্ট চুরি হয়েছে। এমন চাপ পেয়ে 6 মাসে সের্গেই 3 কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছে। আমার ওজন ছিল 800 কিলোগ্রাম। এখন আমি 6-7 কিলোগ্রাম ওজন। এটা ডায়েট নয়, আমার কথা বিশ্বাস করো। এটা নার্ভাস, এটা স্ট্রেস, এটা রাস্তায় জীবন, এটা সবকিছু। হ্যাঁ, এইরকমই ফলাফল। আমার বয়স 5-4 বছর। আমি যখন তোমাকে দেখলাম তখন আমি 4 টাকার কিছু বেশি দিয়েছিলাম। তাহলে দেখছো কিভাবে বিপদ মানুষকে তরুণ করে তোলে। ঈশ্বরের কৃপায় কাউকে এমন সুবিধা দিও না, মানুষ এমন পরিস্থিতিতে পড়ে না। তবুও নথি তৈরি করলেও সের্গেই বেলারুশে ফিরে যেতে চায় না। এখানে সে বলল নথি তৈরি করতে এবং বেলারুশে ফিরে যেতে। যখন আমি বেলারুশ থেকে উড়ে যাচ্ছিলাম, আমার স্ত্রী এ সম্পর্কে পুরোপুরি জানত। আমি বললাম, আমি সম্পত্তি বিক্রি করছি, আমি সেখানে আমার পুরো জীবনকে মুছে ফেলছি, এখানে এসে সবকিছু শূন্য থেকে শুরু করছি। মানে আমার ফিরে যাওয়ার জায়গা নেই এবং ফিরে যাওয়ার জন্য কেউ নেই। স্রেফ সেই দেশে ফিরে যাওয়ার মতো কেউ নেই, সেখানে আমার কিছুই রইল না। যেমন আমরা দেখছি, সবার জন্য নয়। লাজুরের স্বপ্ন সত্যি হয়, সুন্দর এবং এমনকি ধনী স্থানে স্থানান্তর হওয়া নিজেই এই গ্যারান্টি দেয় না যে তুমি সহজেই এই সমাজে মিশে যাবে এবং সুখে জীবন যাপন করবে। এবং একটি ফরাসি মদের গ্লাস তোমাকে সামাজিক নিচে নিয়ে যেতে পারে। আমার ফ্রান্সের গল্পের প্রথম অংশ, দ্বিতীয়টি 1 সপ্তাহ পর বের হবে। যেমন হয় শনিবার সকাল 10টায় ভোভা কারমানভির চ্যানেলে। ইউটিউব সাবস্ক্রাইব করো এবং কিছুই মিস করো না। বিদায়।